আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2015-র পর অর্থাৎ 11 বছর পর বাংলাদেশে আবারও পাকিস্তান এসেছে এবং ওডিআই সিরিজ খেলতে পাকিস্তান এসেছে। 2015-তে শেষ পাকিস্তান বাংলাদেশে এসেছিল একটা ওডিআই সিরিজ খেলার জন্য এবং সেই ওডিআই সিরিজটায় বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের ক্রিকেটিং ইতিহাসে 3-0-তে সিরিজ হারিয়েছিল, একটা হোয়াইট ওয়াশ করেছিল, একটা বাংলা ওয়াশ করেছিল। এবং ওই 2015 সালটা বাংলাদেশের ওডিআই হিস্ট্রিতেই খুবই দুর্দান্ত একটা বছর গিয়েছে বলা যেতে পারে। এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একই বছরে এতগুলো টেস্ট প্লেয়িং নেশনের এগেনস্টে বাংলাদেশের বায়োল্যাটারাল সিরিজ জয় আর কখনোই হয়নি। সেই জায়গা থেকে ওই সিগনিফিকেন্ট 2015-র সেই সিরিজটার কথা মনে করলেই আসলে বাংলাদেশের ওডিআইয়ের সবচেয়ে উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার যে জায়গাটা, সে অবস্থানটার একটা ধারণা আমরা কিন্তু পাই। সো এই পাকিস্তান যখন আবারও বাংলাদেশে আসছে, সেই সময়টা বাংলাদেশ দেখেন সেই সময়ের তুলনায় এই সময়টা বাংলাদেশের অবনতি হয়েছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে 10-এ আছে। আমি একটা স্ক্রিনে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি যে বাংলাদেশ এই মুহূর্তে যে 10-এ রয়েছে, পাকিস্তানের সাথে এই সিরিজটা বাংলাদেশের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি 2027 বিশ্বকাপ, যেটা আগামী বছর অনুষ্ঠিত হবে, সেই বিশ্বকাপে যদি সরাসরি খেলতে চায় তাহলে টপ 8-এ থাকতে হবে র্যাঙ্কিংয়ে। এই মুহূর্তে বাংলাদেশ 10-এ অবস্থান করছে। প্রত্যেকটা সিরিজ, ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য এখন খুবই খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের সাথে এই সিরিজটা বাংলাদেশ যদি 3-0-তে জিততে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে যে 76 র্যাঙ্কিং পয়েন্ট আছে সেখান থেকে তাদের 5টা র্যাঙ্কিং পয়েন্ট বেড়ে যাবে, তারা 81 র্যাঙ্কিং পয়েন্টে পৌঁছে যাবে এবং 9 নম্বরে অবস্থান করতে পারবে ওয়েস্ট ইন্ডিজকে নিচে রেখে। যদি বাংলাদেশ এই সিরিজটা 2-1-এ জিতে, সেই ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট হবে 79 এবং সেখানেও বাংলাদেশ 9-এ ওঠার একটা সুযোগ পেয়ে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজকে 10-এ নামিয়ে নিতে সক্ষম হচ্ছে। আর যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে 2-1-এ সিরিজ হেরে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট হবে 77 এবং বাংলাদেশ 10-এ অবস্থান করবে। আর যদি 3-0-তে সিরিজ হারে পাকিস্তানের সাথে, তাহলে তো কথাই নেই, বাংলাদেশ আগের চেয়েও কম র্যাঙ্কিং অর্থাৎ 75 র্যাঙ্কিং পয়েন্টস নিয়ে 10 নম্বরে অবস্থান করবে। সুতরাং বোঝাই যাচ্ছে এই সিরিজটা বাংলাদেশের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এই সিরিজের প্রত্যেকটা ম্যাচ জেতা বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট। ওই অবস্থান থেকে যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, 2015-তে বাংলাদেশ যে সিরিজটা পাকিস্তানের এগেনস্টে খেলেছিল, সেই সিরিজে আসলে বাংলাদেশের ওভারঅল স্কোয়াডটা কেমন ছিল, দলটা কেমন ছিল এবং শক্তির জায়গাটা কোথায় ছিল, সেই তুলনায় বর্তমান বাংলাদেশ দল আসলে কতটুকু শক্তিশালী বা দুর্বল, সেটাও কিন্তু একটা মেপে নেওয়ার সুযোগ আমাদের সামনে রয়েছে। 2015-র যে তৃতীয় ওয়ানডেটা হয়েছিল, যেখানে বাংলাদেশ খুব সহজেই পাকিস্তানের 250 রান চেস করে জিতে নিয়েছিল 7 উইকেটে, সেই ম্যাচের স্কোর কার্ডটা আপনাদের সামনে যদি শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ওভারঅল যেই 11টা ছিল, সেখানে প্লেয়াররা কারা ছিলেন। তামিম ইকবাল ছিলেন সেই সিরিজটায়। তামিম ইকবালের চমৎকার একটা সিরিজ গিয়েছিল, এটা তৃতীয় ওডিআইয়ের স্কোর কার্ড বা বাংলাদেশের ব্যাটিং কার্ড। তামিম ইকবাল এই ম্যাচেও 64 করেছিলেন, আগের 2 ম্যাচে 2টো সেঞ্চুরি পেয়েছিলেন, টানা 2টো সেঞ্চুরি তামিম সেই সিরিজে করেছিলেন। 312 রান করেছিলেন তামিম ইকবাল সেই সিরিজটায় এবং সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা প্লেয়ার অফ দ্য সিরিজও তিনি হয়েছিলেন। তামিমের সেরা ব্যাটিং পারফরমেন্সের সময় ছিল সেটা। এবং তার পাশাপাশি নতুন উঠে আসা সৌম্য সরকার, তিনিও কিন্তু ওই তৃতীয় ওয়ানডেটাতে তার প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ওয়ানডে ক্রিকেটে। সো এই হচ্ছে বাংলাদেশের লাইন আপ, যেখানে তামিম সৌম্যর মতো ওপেনিং পার্টনারশিপ ছাড়াও আপনি মিডল অর্ডারে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো পরিণত 3জন মিডল অর্ডার ব্যাটারকে পেয়েছিলেন এবং তারপর সাব্বির নাসিরের মতো চৌকস কিছু খেলোয়াড়রা ছিলেন যারা বল হাতে ব্যাট হাতে দুদিক থেকে অলরাউন্ড পারফরমেন্স দেওয়ার সক্ষমতা রাখতেন। ক্যাপ্টেন হিসেবে ছিলেন মাশরাফি মুর্তজা, যাকে কিনা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা ক্যাপ্টেন হিসেবে কনসিডার করা হয়। এবং তারপর স্পিন বোলিং ডিপার্টমেন্টে আরাফাত সানি ছিলেন এবং পেস বোলিং ডিপার্টমেন্টে তাসকিন আহমেদ, রুবেল, আবুল হাসান রাজু, তারাও কিন্তু এই স্কোয়াডের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন। সো ওভারঅল বাংলাদেশের সেই 2015 স্কোয়াডটার দিকে যদি তাকাই, সেখানে কিন্তু টিম ব্যালেন্সটা অসাধারণ এবং সেখানে এতগুলো অলরাউন্ড অপশনস রয়েছে। সাকিব আল হাসান রয়েছেন, নাসির হোসেন রয়েছেন, সাব্বির তখন বল করতেন, মাহমুদুল্লাহ বল করতেন, অর্থাৎ 4-4জন অলরাউন্ড পারফর্মার ছিলেন, পাশাপাশি 3জন পেস বোলার ছিলেন, মাশরাফি, রুবেল, তাসকিন কিংবা আবুল হাসানকেও 1-2 ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। সো ওভারঅল আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি স্পিন ডিপার্টমেন্টটা যদি কম্পেয়ার করেন, হ্যাঁ সেখানে বৈচিত্র্যের খানিকটা অভাব হয়তো ছিল, কারণ দুজনেই বাহাতি অফ স্পিনার ছিলেন এবং সেই সাথে ডানহাতি অফ স্পিনার ছিলেন দুজন, নাসির এবং মাহমুদুল্লাহ। বাহাতি অফ স্পিনার ছিলেন সাকিব এবং আরাফাত সানি। তো সেই কম্প্যারিজনের সঙ্গে যদি বর্তমান বাংলাদেশের যে স্কোয়াডটার দিকে তাকাই, সেখানে কিন্তু একটা বিশাল বড় গ্যাপ আমরা কোথায় পাবো। সবচেয়ে বড় গ্যাপটা পাবো অলরাউন্ডার ক্যাটাগরিতে। সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ ছাড়া, যিনি বাংলাদেশের বর্তমান ওডিআই ক্যাপ্টেন, তিনি ছাড়া আর কেউ
প্রপার জেনুইন অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়েন না বাংলাদেশের বর্তমান স্কোয়াডে। আপনি দেখেন সেখানে টপ অর্ডারে সাইফ হাসান আছেন, যিনি হালকা পাতলা বোলিং করতে পারেন, তার সঙ্গে হয়তো আপনি মাহমুদুল্লাহকে কম্পেয়ার করতে পারেন, যিনি কিছু ওভার করে দিতে পারতেন। তারপরও মাহমুদুল্লাহ আই থিঙ্ক ওয়াজ আ মাচ বেটার বোলার সেই সময় সাইফ হাসানের তুলনায়। আর তারপর যদি আপনি মিডল অর্ডারের দিকে তাকান, সেখানে তাওহিদ হৃদয় আছেন, নাজমুল হোসেন শান্ত আছেন, আর যদি লিটন কুমার দাসকে আমরা সেখানে স্লট করি, লিটন আছেন। সেই তুলনায় সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক কোন তিনজনকে আপনি আসলে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক তারাই এগিয়ে থাকবেন। সো ওই মিডল অর্ডারের জায়গাটাতেও ওই পুরনো বাংলাদেশ আরও বেশি শক্তিশালী ছিল। টপ অফ দ্য অর্ডারের দিকে যদি তাকাই, সেখানে তামিম ইকবাল ততদিনে অলরেডি পরিণত একজন ব্যাটার হয়ে গেছিলেন। ওয়ার্ল্ড ক্রিকেটেই ওয়ান অফ দ্য বেস্ট ওডিআই ব্যাটার্স হিসেবে বা ওডিআই ওপেনার্স হিসেবে তার সুনাম ইতিমধ্যেই চলে গিয়েছিল। সুতরাং তার যে পজিশনটা সেটা আসলে কে ধরবেন? বর্তমান দলে নতুন এক তামিম আছেন, তানজিদ হাসান তামিম। তার উপর কিন্তু বাংলাদেশ অনেক কিছু ডিপেন্ড করছে এবং বাংলাদেশ অনেক ভাবে ভরসা রাখার চেষ্টা করছে। এই যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছে, ওয়ার্ম আপ ম্যাচ, বাংলাদেশ ন্যাশনাল টিম ভার্সেস এ টিম, যেটা গতকাল অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচেও কিন্তু তানজিদ তামিম একটা সেঞ্চুরি পেয়েছেন মিরপুরের উইকেটেই। সো এই একই মিরপুরে যখন বাংলাদেশ পাকিস্তানকে ফেস করছে 11 বছর পর একটা ওডিআই সিরিজে, তানজিদ তামিমের উপর ওই তামিম ইকবালকে ভর করতে হবে। বড় একটা টুর্নামেন্ট বা বড় একটা সিরিজ তানজিদ তামিমের প্রয়োজন, রান তিনি করতে থাকবেন, এরকম একটা কনসিস্টেন্সি দেখানোর প্রয়োজন এই সিরিজটার মধ্যে। তাহলে হয়তো ওই তামিম ইকবালের পরিপূরক একটা পারফরমেন্স আমরা তার কাছ থেকে পাবো। তার পার্টনার কে হচ্ছেন? সাইফ হাসান হবেন নাকি সেক্ষেত্রে সৌম্য সরকার হবেন? সৌম্য এবং সাইফকে আমরা ওপেন করতে দেখেছি রিসেন্ট সময়ে। তানজিদ তামিম তাকেও যদি রাখতে হয় তাহলে কিন্তু একটুখানি সমস্যায় পড়ে যাবে বাংলাদেশ, কারণ তাদের মিডল অর্ডারেও তাওহিদ হৃদয় আছেন, লিটন দাস আছেন। তাদেরকে কিভাবে স্লট ইন করতে হবে সেগুলো নিয়ে একটা চিন্তার বিষয় আছে। আফিফ হোসেন ধ্রুব এই বর্তমান স্কোয়াডে ঢুকেছেন, তারও আসলে জায়গাটা কোথায় হবে এই 11-এর মধ্যে সেটাও কিন্তু চিন্তার একটা জায়গা। অর্থাৎ অলরাউন্ডারের অভাব থাকলে যেই প্রবলেমটা হয়, আপনি একজন জেনুইন ব্যাটার কিংবা জেনুইন বোলার নেওয়ার সুযোগ পাচ্ছেন, তবে একজন বোলার বেশি নিলে একজন ব্যাটার কম নিতে হবে, একজন ব্যাটার বেশি নিলে একজন বোলার কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ওডিআই ফরম্যাটটায় আসলে অন্তত 5 জন প্রতিষ্ঠিত বোলার, সেই সাথে একজন প্রপার অলরাউন্ডার যিনি কিনা 6 বোলার হিসেবে কাজ করতে পারেন, সেরকম একটা টিম যদি বাংলাদেশ সেট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগল করবে আমার কাছে মনে হয় এই বর্তমান দলটা। সো আমরা একটু জলদি করে বাংলাদেশের এই কারেন্ট যে স্কোয়াডটা আছে সেখান থেকে বেস্ট পসিবল 11টা কেমন হতে পারে সেটার একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা যদি শুরুর দিকে যাই, আমার মনে হয় তানজিদ তামিমকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। তিনি আসলে যে ফর্মে আছেন এই মুহূর্তে, তাকে আসলে রাখতেই হবে। যে কোনো মূল্যেই তাকে স্টার্টিং 11-এ রাখার চেষ্টা করতে হবে। এবং সেই ক্ষেত্রে সাইফ যেহেতু অফ ফর্মে আছেন, সাইফকে বাদ দিয়ে কি সৌম্য এবং তানজিদ তামিম তারা ওপেন করবেন? সেটাই একটা বড় জায়গা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য। তবে সাইফ যেহেতু আবার বল করতে পারেন, ওই জায়গার কারণে কি সাইফকে রাখা হবে কিনা 11-এ, সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আমার কাছে যেটা ধারণা, তানজিদ তামিম এবং সৌম্য সরকার তারা ওপেন করবেন। সাইফ হাসানকে আমি দেখছি যে তিনি আসলে দলে জায়গা পাচ্ছেন না, তিনি বাদ পড়ে যাবেন। তার জায়গায় নাজমুল হোসেন শান্ত আসছেন। তবে সেটা করলে 3 জন বাহাতি ব্যাটার পরপর চলে আসেন, সেটাও কি বাংলাদেশ কনসিডার করবে কিনা? একটা ব্যাপার কিন্তু নিশ্চিত বোঝাই যাচ্ছে যে ব্যাটারদেরকে কাকে রাখা হবে কাকে বাদ দেওয়া হবে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের বেশ দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। আমরা যদি একদম টপ থেকে চলে আসি, ফর্মের বিচারে আমি চাই তানজিদ তামিম তিনি স্টার্ট করুক এবং তার সঙ্গে সাইফ হাসান স্টার্ট করুক, কারণ সাইফ হাসান একে ডানহাতি ব্যাটার প্লাস তিনি বল হাতেও কিছু পারফরমেন্স দিতে পারবেন। সো তানজিদ তামিম এবং সাইফ এই হচ্ছে ওপেনিং পার্টনারশিপ। সৌম্য সরকার যদিও বিসিএল এ উইকেট পেয়েছেন, তাকে কি আসলে 11-এ রাখা হবে কি হবে না সেটা নিয়ে একটা চিন্তা ভাবনার বিষয় রয়েছে। না হলে তাকে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারেও খেলানো হবে কিনা সেটাও একটা চিন্তার জায়গা আছে। সো আমি ধারণা করছি তানজিদ তামিম এবং সাইফ তারা ওপেন করবেন। 1 ডাউনে নাজমুল হোসেন শান্ত তিনি থাকবেন, তারপর তাওহিদ হৃদয় 4-এ, 5-এ মেহেদী হাসান মিরাজ, 6 নম্বরে কাকে রাখছি আমরা? আফিফ হোসেন ধ্রুবকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমি অবাক হব না। 6 নম্বরে যদি আফিফ হোসেন ধ্রুব থাকেন, সেই ক্ষেত্রে একটা ডানহাতি বাহাতি ব্যাটিং কম্বিনেশনের জায়গা থাকে। এবং তারপর 7 নম্বরে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে লিটন কুমার দাসকে আমরা দেখতে পারি। সো লিটন দাস আসলে 7-এ না, লিটন দাস হয়তো 5-এ খেলবেন, মেহেদী মিরাজ হয়তো 7-এ খেলবেন, এভাবে একটা টিম কম্বিনেশন হয়ে যেতে পারে। এবং তারপর 8 নম্বরে রিশাদ, 9 নম্বরে আমরা তানভীরকে দেখতে পারি। 10-11 এই দুটো পজিশনে 2 জন পেস বোলার থাকবেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই দুজনকে আমি দেখছি অ্যাজ আওয়ার 2 পেস বোলার্স। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আপনি দেখেন মাত্র 2 জন পেস বোলারকে কিন্তু আমরা জায়গা দিতে পারছি, 3 জন পেসার আমরা রাখতে পারছি না। এবং সেই জায়গাটায় 2 জন স্পিনারকে আমরা দেখছি, রিশাদ হোসেন এবং তানভীর। সো টোটাল আমরা এই 4 জনকেই পাচ্ছি আমাদের বোলিং অপশন হিসেবে, সাথে মেহেদী হাসান মিরাজ রয়েছেন 5th বোলিং অপশন, এবং সাইফকে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ 6th বোলিং অপশন। সো এই সিচুয়েশনটা আমরা কিন্তু খুব বিপজ্জনক একটা অবস্থায় পড়ে যাচ্ছে আমার কাছে মনে হয়, কারণ আমাদের টিমের ব্যালেন্সটা খুব সঠিক হচ্ছে না। আমাদের এক্সট্রা একটা বোলারের অভাব
এবং সেই সাথে মিডল অর্ডারে, লেট মিডল অর্ডারে যারা ব্যাট করবেন সেখানেও জেনুইন ব্যাটারদের একটা অভাব রয়েছে। লিটনকে আমরা 5-এ খেলাচ্ছি, সেটা কিন্তু তার ন্যাচারাল পজিশন নয়। তারপর আমরা আফিফকে যদি আমরা রাখতেই চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু টপ অর্ডার থেকে সৌম্য সরকারকে আমরা বাদ পড়ে যেতে দেখছি। তো সেই ডিসিশনসগুলো কিন্তু এখন টিম ম্যানেজমেন্টকে নিতে হবে, একটা কঠিন সিদ্ধান্তে তাদের আসতে হবে। এবং আমাদের পাইপলাইনের ব্যাপারেও কিন্তু এটা একটা ভালো ধারণা দেয় যে আসলে একটা জেনুইন একজন দুজন অলরাউন্ডার না থাকলে দলের ব্যালেন্সটা যে আসলে অন্যরকম হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত প্রথম ওডিআইতে বাংলাদেশের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেটা আমরা এখনো বুঝতেই পারছি না, কারণ এই স্কোয়াড থেকে আসলে বাছাই করে এই ইলেভেনটা বের করা বেশ কঠিন একটা ব্যাপার, অন্তত আমার কাছে তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশ ওই 2015-এর মতো করে এবারও কি পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। পসিবল স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে বাংলাদেশের সেটাও আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। এবং সাকিব আল হাসানকে আসলে এই লাইন আপে আপনারা মিস করছেন কিনা সেটাও জানিয়ে দিতে পারেন, কারণ তার যে বোলিং পারফরমেন্সটা থাকে এবং তিনি মিডল অর্ডারে ব্যাট করতে পারেন, এরকম জেনুইন অলরাউন্ডারদের অভাব আমরা কি অনুভব করছি কিনা এই মুহূর্তে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।